হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লেটস ইমপ্রুভ। আমি তোমাদের আদিত্য স্যার। আমরা আমাদের ফিনিক্স ব্যাচে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। অলরেডি আমরা ম্যাট্রিক্স, ডিটারমিনেন্ট আর ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন অর্থাৎ ওখানে 6, 4 আর 3 টোটাল 13 নম্বর সিকিউর করে নিয়েছি। এখন আমরা যাচ্ছি আমরা নেক্সট পার্টে, যেটা হচ্ছে রিলেশনস অ্যান্ড ফাংশন বা সম্বন্ধ এবং অপেক্ষক। তার আজকে ফার্স্ট লেকচার সম্বন্ধ 1। আজকে কী করবো? আজকে আমরা খুব কম সময়ের মধ্যে পুরো যে সম্বন্ধের বেসিক্স আছে, রিলেশনের বেসিক্স আছে, সব আজকে আমরা জানবো, থিওরি কমপ্লিট করবো। নেক্সট ক্লাসে আমরা কী করবো স্যার? নেক্সট ক্লাসে আমরা এর এমসিকিউ কোয়েশ্চেনগুলো চটপট করে নেব। সো লেটস স্টার্ট। ওকে, অ্যান্ড অবশ্যই তোমরা কী করবে? আমাদের রুটিন সেটা ফলো করবে, ঠিক আছে? এটা নিয়ে আর বলছি না, তোমাদের হয়তো মুখস্থ হয়ে গেছে যারা রেগুলার স্টুডেন্টস অলরেডি ক্লাস করছো। যারা নতুন ক্লাস করছো তাদের জন্য অবশ্যই আমি রুটিনটা একবার বলে রাখি। এটা আমাদের মানডেতে আমাদের ফিজিক্স ক্লাস হয় 7 PM থেকে, টিউজডেতে আমাদের ম্যাথ ক্লাস মানে আমার ক্লাস থাকে, আবার আমাদের বুধবারে থাকে বায়োলজি সৌমিক স্যারের, থার্সডে থাকে আমাদের শারীরিক মানে কেমিস্ট্রি, অ্যান্ড ফ্রাইডেতে আবার আমার ক্লাস থেকে ম্যাথামেটিক্স, ঠিক আছে? সপ্তাহে 2টো। চলো, অ্যান্ড যারা আমার চিনো না, আমি তোমাদের আদিত্য স্যার। আমি তোমাদের ম্যাথামেটিক্স বা অঙ্কের ক্লাস নিয়ে থাকি, ঠিক আছে? আচ্ছা, আবার রিভিল একটা হবে। কী স্যার? ছোট্ট একটা রিভিল যে স্যার এখান থেকে কত নাম্বার থাকে। এই যে চলে আসো, কত নাম্বার থাকে? 4 নাম্বার থাকে। কত নাম্বার থাকে? 4 নাম্বার থাকে। সো নাম্বার অফ MCQs ফ্রম রিলেশনস অ্যান্ড ফাংশনস লেখা আছে। কেন স্যার রিলেশন অ্যান্ড ফাংশন? দেখো, আমাদের যে সিলেবাস আছে, সিলেবাসে কিন্তু ডিরেক্টলি বলে দেওয়া নেই যে রিলেশনস থেকে কত আসবে আর ফাংশনস থেকে কত আসবে। আমাদের বলে দেওয়া আছে যে নাম্বার অফ কোয়েশ্চেন্স ফ্রম টোটাল রিলেশন আর ফাংশনস মিলিয়ে আমাদের 4 নম্বর থাকবে। সেখানে এখন 3 হতে পারে, 2 হতে পারে, সেটা আমরা জানি না, ঠিক আছে? ওকে, চলো এবার দেখো রিলেশনস বা সম্বন্ধ আমরা পড়বো, কিন্তু তার আগে আমাদের ক্লাস 11 সেট পড়েছিলাম, সেই সেটটা একটু জানতে লাগবে। তো সেটা আমি কি করব, একটু তোমরা রিভিশন করে দেবো, ঝালাই করে দেবো, তারপরে কিন্তু আমরা রিলেশনস অ্যান্ড সম্বন্ধে যাব। দেখো, এখানে আমাদের মেন মোটিভ হচ্ছে শুধু টপিকটা বলে দিলাম চলে গেলাম স্যার, এরকম হবে না। আমরা এমনভাবে শিখবো যাতে কিনা প্রতিটা জিনিস মাথায় একদম রেজিস্টার করে দেয়। চলো, তো সবার কাছে শুরু করি হচ্ছে সেটের সংজ্ঞা বা ডেফিনেশন অফ সেট, অ্যান্ড অবশ্যই ইংলিশ টার্মগুলো আমি সাথে সাথে বলবো। আচ্ছা, কী বলেছে? বস্তু সমূহের, আমি একটা পেন নিয়ে নিই আগে, বস্তু সমূহের সংকলন বা কালেকশন বা সমষ্টিকে সেট আখ্যা দেওয়া হয় যখন, মানে একটা আমি অনেকগুলো বস্তুর সময় কি কালেকশন নিচ্ছি বা সমষ্টি নিচ্ছি, তাকে সেট বলা হবে তখনই যখন সংকলন, দ্যাট মিনস কালেকশনটা কী হবে? সুসংজ্ঞাত বা ওয়েল ডিফাইন্ড। দ্যাট মিনস নাম্বার 1 পয়েন্ট, কালেকশন মাস্ট বি ওয়েল ডিফাইন্ড, মানে বড় থাকবে যে কালেকশনটা কিসের, স্বাভাবিক সংখ্যা, ন্যাচুরাল নাম্বারের, হোল নাম্বারের, ইন্টিজার্সের, কার, বা অ্যালফাবেটসের, বা বলতে পারি যে ভারতে যতগুলো স্টেটস আছে তার, বা ভারতের পৃথিবীতে যতগুলো কান্ট্রি আছে তার, পৃথিবীতে যতগুলো রিভার আছে তার। তার মানে অবশ্যই ডিফাইন থাকবে যে সেটের মধ্যে আসলে আছে কি। নেক্সট, সংকলনের অন্তর্গত যে কোনো দুটি বস্তু পরস্পর ভিন্ন। দ্যাট মিনস এভরি টু অবজেক্টস মাস্ট বি ডিফারেন্ট, অল অবজেক্টস আর ডিফারেন্ট ফ্রম ইচ আদার। অর্থাৎ যে কোনো দুটা, একটা সেটের মধ্যে যে কোনো দুটা বস্তু সমান হবে না, দুটো কী হবে? আলাদা হবে। সব অবজেক্ট বা এলিমেন্ট বা পদগুলো কিন্তু আলাদা হবে। ক্লাস 11-এর টপিক, আমি তাও তোমাদের এটা রিভিশন করাচ্ছি। এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসবে না সেট থেকে, এটা আমাদের জানতে পরে কাজে লাগবে। যে সংকলনের অন্তর্গত বস্তুগুলো ক্রম নিরপেক্ষ, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার হবে। এবার এই যে পয়েন্টগুলো আছে আপনি বুঝি। ফার্স্টে ওয়েল ডিফাইন্ড মানে কি? ওয়েল ডিফাইন্ড মানে বলা থাকবে যে ন্যাচুরাল নাম্বারের সেট নাকি হোল নাম্বারের সেট, যা ইচ্ছা যেটা বললাম আমি। নেক্সট, অন্তর্গত যে কোনো দুটি বস্তু পরস্পর ভিন্ন। ধরো এই একটা সেট আছে, এ সেটের মধ্যে ধরো আমি বললাম কেমন করে আছে, সেটকে সবসময় সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে লাগে। মানে ধরো এ আছে, বি আছে, সি আছে, ডি আছে। এবার হয়তো আমি দুবার দিয়ে দিলাম, দুবার দিয়ে দেওয়া যাবে না, প্রতিটা পদ কিন্তু আলাদা হবে, প্রতিটা এলিমেন্ট ভিন্ন হবে, ডিফারেন্ট হবে। সো এটা নট আ সেট, এইটা একটা সেট হবে, কারণ এখানে কোনো রিপিটেশন নেই, রিপিট হবে না। ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার মানে ধরো বি সেট আছে একটা, এ বি সি ডি ই, এটাকে আমি এইভাবেও লিখতে পারি, ই ডি সি এ বি, অর্ডারেই লিখতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। এই জন্য যে কোনো সেট ক্রম নিরপেক্ষ বা ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার। এবার ভাবতে পারো যে একটা বক্সের মধ্যে 4-5টা বল ঢুকিয়ে দিয়েছি, এবার বলগুলো কোন অর্ডারে আছে তো যায় আসে না, যেই বলগুলো আছে তাতে যায় আসে, ঠিক আছে? ধরো বিভিন্ন কালারের বল আছে, তো কী কী কালারের বল আছে তাতে যায় আসে।
বলগুলো আমি কোনটা আগে দিলাম কোনটা পরে দিলাম তাতে যায় আসে না। ক্লিয়ার ক্লিয়ার? তাহলে সেট বলবো তাকে। কিছু সেটের উদাহরণ যদি দিতে হয়, ফার্স্টে সেট অফ ন্যাচুরাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যার সেট, তাকে আমরা এন দিয়ে প্রকাশ করি, কী হবে 1 2 3 4 আপ টু ইনফিনিটি। হোল ডাব্লু বা হোল নাম্বারের সেট বা বলতে পারি অখণ্ড সংখ্যার সেট, এটা হচ্ছে আমাদের 0 থেকে স্টার্ট হয়, 0 থেকে ইনফিনিটি, 0 1 2 3 অ্যান্ড ইনফিনিটি। এবার জেড বা আই, এটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যার সেট বা সেট অফ ইন্টিজার্স, এটা কী হতে পারে -3 -2 -1 0 1 2 3, এদিকেও আপ টু ইনফিনিটি যাবে অ্যান্ড এদিকেও আপ টু ইনফিনিটি যাবে, মানে -3 থেকে ছোটো -4 -5 -6 এগুলো হতে পারে, আবার 3 থেকে বড় 4 5 6 7 8 9 10 এগুলোও স্যার হতে পারে। ক্লিয়ার? ওকে ডান। তো এটা গেল আমাদের কিছু সেটের এক্সাম্পল। এবার চটপট চলে আসে আমাদের নেক্সট সেগমেন্টে কী আছে। আচ্ছা, কিছু ইম্পর্টেন্ট সেট আমাদের জানতে লাগবে, শূন্য বা খালি সেট বা নাল সেট অর ভয়েড সেট অর এমটি সেট, সবগুলোর মানেই খালি, ঠিক? আচ্ছা, তো কাকে বলে? যে সেটের মধ্যে কিচ্ছু নেই। ধরো একটা সেট, এই সেটকে সাধারণত ফাই দিয়ে এক্সপ্রেস করা, কি দিয়ে? ফাই দিয়ে এক্সপ্রেস করা। এই সেটের মধ্যে কিছু নেই, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ফাঁকা শূন্য, এখানে কিচ্ছু নেই, তাই জন্য এই সেটকে কী বলা হয়? নাল সেট বা ভয়েড সেট বা শূন্য সেট। তাহলে শূন্য সেট কী দিয়ে এক্সপ্রেস করা হয়? শূন্য সেটকে প্রকাশ করা হয় ফাই দিয়ে, আর এর মধ্যে কিচ্ছু থাকে না, ফাঁকা। কিছু থাকলে বলতাম এটা অশূন্য সেট, কিন্তু কিছু নেই, তাই জন্য এটা কী বলে? শূন্য সেট। ক্লিয়ার? নেক্সট, উপসেট বা সাবসেট। উপসেট বা সাবসেট কিসের? যে কোনো একটা সেট ধরো আছে আমার কাছে, আমি বললাম এই একটা সেট আছে 1 2 3 4 5 6 7, আমি এর থেকে কিছু সংখ্যক সেট নিয়ে বি সেট বানালাম, সরি কিছু সংখ্যক পদ নিয়ে বি সেট বানালাম। ধরে আমি বললাম 1কে নিয়ে নিই, চলো 4কে নিয়ে নিই, চলো 7কে নিয়ে নিই, আর কাউকে নেবো না। তাহলে এ সেটের কিছু সংখ্যক পদ বা কিছু সংখ্যক এলিমেন্ট নিয়ে আমি বি সেট বানালাম, তাহলে বলবো যে বি সেটটা কী হবে? এ সেটের সাবসেট হবে। বি সেটটা এ সেটের কী হবে? সাবসেট হবে। ক্লিয়ার হয়েছে কথাটা? ক্লিয়ার হয়েছে? এবার সাবসেটের, আমাদের সাবসেটের চিহ্ন তোমরা দেখেছো হয়তো, সাবসেটের সাইন কিন্তু এরকম হয় না যে খালি এরকম, নিচে একটা সমানও থাকে, এটা হচ্ছে সাবসেটের সাইন। কেন? কারণ আমি হতে পারতো এমন যে বি সেটে এ সেটের সব কটাই আমি নিয়ে নিতাম, এ সেটে যতজন আছে সবাইকেই বি সেটে নিতে পারতাম, তাহলে বি সেটটা এ সেটের সমান হয়ে যেত। তাই সেক্ষেত্রে সাবসেটের সাইন কিন্তু এরকম নিচে একটা কার্ভ, তার সাথে কী হবে? নিচে একটা সমানের সাইন, এটা হচ্ছে সাবসেটের চিহ্ন। যদি সমানটা সরিয়ে দিই তাহলে সেটা কী হয়ে যায়? সমানটা সরিয়ে দিলে সেটা হয়ে যায় আমাদের প্রপার সাবসেট, ঠিক আছে? আর উল্টে দিলে সুপার সেট, যেটা তোমরা ক্লাস 7-এ পড়েছো। নেক্সট, আর যদি না পড়ে থাকো কোনো অসুবিধা নেই, ওগুলো আমাদের এখানে কাজে লাগবে না, যেগুলো লাগবে সেগুলো আমি বলে দিচ্ছি। তাই এটা হচ্ছে সাবসেটের সাইন, এই সাইনটা কার? সাব সেট বা উপসেটের। নেক্সট চলে আসো, এবার ধরো একটা एग्जांपल दी, আমার কাছে हमारे पास का है भैया, हमारे पास। सर आप फिर भोजपुरी बोलना शुरू कर दिए, ऐसे काहे चलेगा? थोड़ा मज़ा तो करना पड़ेगा ना बबुआ, थोड़ा मज़ा करेंगे तभी ना अच्छे जिएंगे। हाँ पकड़िए, ये हमारा सेट है, इसमें 1 है 2 है 3 है, ठीक है? তো এখন আমাদের কোয়েশ্চেন হচ্ছে যে এই এ থেকে কতগুলো সাবসেট বানানো যাবে। ওকে, দেখা যাক। প্রথম তো একটা সাবসেট হবে যেটা হচ্ছে 1 হবে, ঠিক? একটা সাবসেট হবে যেখানে শুধু 2 থাকবে, একটা সাবসেট হবে যেখানে শুধু 3 থাকবে, একটা সাবজেক্ট হবে যেখানে 1, 2 থাকবে, একটা থাকবে যেখানে হচ্ছে 2, 3 থাকবে, একটা থাকবে যেখানে 1, 3 থাকবে। ক্লিয়ার? তুমি 3 কোনো মান লিখতে পারো, কারণ এটা আমাদের অর্ডারের উপর নির্ভর করে না। আচ্ছা স্যার 6টা হলো, আর কি হবে? এইবার দেখো এখানে বাচ্চারা ভুল করে, হ্যাঁ আর কি কি হবে? একটা তো স্যার গোল্ডেন দিয়ে লিখে, এটা গোল্ডেন দিয়ে। একটা হচ্ছে আমাদের স্যার আপনি 1, 2, 3 সবগুলোকে একসাথে নিতে পারবেন, তাহলে 1, 2, 3 এইটা হবে। ইয়েস স্যার 1, 2, 3 তো হবে। আর আরেকটা হবে, সেটা হচ্ছে 5 সেট হবে, মানে কিচ্ছু নিলাম না, 5 সেট, এই 5 সেটটা হবে। অর্থাৎ
কোনো একটা সেট থেকে কোনো আমি পদ নিলাম না, তারপরে কি সেট তৈরি হয়, 5 সেট বা শূন্য সেট, অর্থাৎ শূন্য সেট প্রতিটা সেটের সাবসেট হবে। ক্লিয়ার? এছাড়া 1 2 3 হলো, 1 2 হলো, 2 3 হলো, 1 3 হলো। এছাড়া আমি কি করলাম, ওই সেটের প্রতিটা পদকে নিয়ে নিলাম, সবগুলো পদকে নিয়ে নিলাম, তাহলে যে সেটটা পাবো সেটাও একটা সাবসেট হবে। তার মানে আইদার তুমি একটা পদ নিলে না, বা আইদার তুমি সব পদ নিয়ে এলে এবং তার মধ্যবর্তী যতগুলো কেস সম্ভব সব হবে। অর্থাৎ একটাও না নিলে সেটা হচ্ছে শূন্য সেট, সবগুলো নিয়ে এলে সেই সেটটা নিজেই, আর মধ্যবর্তী যেগুলো সেট প্রতিটাকে আমি সাবসেট বলতে পারি। देन करो किसी के मन में अगर कचरा भरा हुआ होगा कि नहीं ऐसा नहीं होता, ऐसा नहीं होता, यही सही है, ठीक है, यही सही है। ओके, अच्छा, যদি মনে থাকে, যদি কারো মিসকনসেপশন থেকে থাকে যে স্যার এরকম হয় না, বা একদম বিলিভ করো আমার উপর এইভাবেই হয়, কেউ ডাউট করো না, বিলিভ করো যেটা পড়ানো হচ্ছে একদম ঠিক। নেক্সট, আচ্ছা, এবার হচ্ছে জেনারেলি ফর্মুলা হচ্ছে, যদি এন অফ এ, ধরো একটা সেট আছে যার মধ্যে এন সংখ্যক পদ আছে, তাহলে নাম্বার অফ সাবসেট বা উপসেটের সংখ্যা কত হয়, নাম্বার অফ সাবসেটস বা উপসেটের সংখ্যা কার, এ এর, ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার এন। এখানে কতগুলো ছিল এলিমেন্ট দেখো, 3টে ছিল, তো সাবসেট কত পাওয়া উচিত ছিল, 2 টু দি পাওয়ার 3, মানে 8টা পাওয়া উচিত। 8টা পেয়েছি কি, 1 2 3 4 5 6 7 8 পেয়েছি না, 8টা। ক্লিয়ার হয়েছে? অর্থাৎ এন যদি কোনো পদ সংখ্যা থাকে তাহলে সাবসেট হবে কত, 2 টু দি পাওয়ার এন। ক্লিয়ার? এটা একটা সুন্দর প্রপার্টি, এটা অবশ্যই স্টার মার্ক করে রাখতে হবে। এবার এগুলো কি করে কাজে লাগাবো বলো, দেখো। হ্যাঁ, এরপর চলে আসো কি আছে, সেটের কার্তেশীয় গুণফল। এটাও ক্লাস 11 করেছি, কিন্তু আমাদের লাগবে, তা আমরা পড়ব। ওকে, সেটের কার্তেশীয় গুণফল বা কার্টেশিয়ান প্রোডাক্ট অফ সেট। ধরো সেট আছে আমার কাছে, এ সেট আছে, এ বি সি, বি সেট আছে 1, 2। তাহলে কি বলছে, এ ক্রস বি ইকুয়ালস টু এক্স, ওয়াই, সাচ দ্যাট এক্স বিলংস টু এ অ্যান্ড ওয়াই বিলংস টু বি। অর্থাৎ এভাবে একটা ব্র্যাকেটে অর্ডার্ড পেয়ার বা ক্রমিত জোড় আকারে থাকবে, যাতে কিনা ধরি এ ক্রস বি বের করছি, এ ক্রস বি বের করলে প্রথম পদটা এ থেকে আসবে, পরের পদটা বি থেকে আসবে। এই বলছে দেখো, এক্স বিলংস টু এ, যেহেতু এ ক্রস বি করছি, এক্স বিলংস টু এ মানে প্রথম পদটা এ থেকে আসবে আর পরের পদটা বি থেকে আসবে। দেখো দেখে কঠিন মনে হতে পারে, বাট একদম ইজি। কী হয়ে যাবে স্যার এটা, তাহলে এটা হয়ে যাবে, দেখো প্রথম পদটা এ থেকে নাও, পরের পদটা বি থেকে নাও, তাহলে a, 1 হবে, কমা দিয়ে দাও, a, 2 হবে, কমা দিয়ে দাও, b, 1 হবে, হ্যাঁ স্যার, b, 2 হবে, হ্যাঁ স্যার, c, 1 হবে, হ্যাঁ স্যার, c, 2 হবে, হ্যাঁ স্যার। ক্লিয়ার? এই পুরোটা হচ্ছে মানে এ ক্রস বি হচ্ছে। দেখো সবগুলোতে প্রথম পদটা এ থেকে আসে, পরের পদটা বি থেকে আসে। যদি আমি এখানে বি ক্রস এ বের করতে চাই, अगर हमरा मन किया যে বাবুয়া বি ক্রস এ নিকালনা হয়, তো এর উল্টো হয়ে যাবে। বি ক্রস এ হলে প্রথম পদটা বি থেকে হবে, পরের পদটা এ থেকে হবে, তো এটা জাস্ট উল্টে দাও, 1, এ হবে, কমা দিয়ে 2, এ হবে, কমা দিয়ে 1, বি হবে, কমা দিয়ে 2, বি হবে, কমা দিয়ে 1, সি হবে, কমা দিয়ে 2, সি হবে। আর প্রতিটা সেটকে সবসময় সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে লাগে, আর প্রতিটা পদের মাঝখানে কমা দিতে লাগে, তাই আমরা কমা দিচ্ছি। ঠিক আছে, 2, সি। বোঝা গেল? এখান থেকে একটা জিনিসটা কনক্লুশনে পেয়ে গেলাম যে স্যার আমাদের এ ক্রস বি আর বি ক্রস এ সমান হয় না। ঠিক, কনক্লুশন কি তাহলে, এ ক্রস বে ইজ নট ইকুয়ালস টু বি ক্রস এ। এটা আমার গুণ না, ঠিক, যে এ বি ইকুয়ালস টু বি এ হবে। ক্লিয়ার? এটা আমি একটু বক্স করে দিই। চলো, লাইভে আমি থাকছি না, রেকর্ডে দেখছো তোমরা, কিন্তু আমি কানেকশন কিন্তু বিল্ড হতে চাই এখানে। হ্যাঁ, কানেকশন বিল্ড হবে তবেই বুঝতে পারবে, দিল সে দিল কা কানেকশন হোনা চাইয়ে। চলো নেক্সট, এবার আমি করছি যে কার্তেশীয় গুণফল বি ক্রস এ বের করলাম। এবার সিম্পল তেমনিভাবে এ ক্রস এও বের করা যায়, এ ক্রস এও বের করা। ধরো আমার কাছে আছে এই সেটটা কী নিয়েছিলাম আগের পেজে, এ, বি, সি নিয়েছিলাম, তাই তো? সেমভাবে এ ক্রস এও বের করা যায়। মানে আমি এ ক্রস এ মানে প্রতিটা পদই এ থেকে আসবে,
এ ক্রস এও বের করা যায়, সেটা কী হবে? তাহলে এখানে এটা আরেকবার লিখে নাও, এটাকে আরেকবার লিখে নাও, তাহলে বুঝতে সুবিধা হবে। এ এর সাথে একবার এবিসি নাও, বি এর সাথে একবার এবিসি নাও, তাহলেই হয়ে যাবে। এ কমা এ হবে, এ কমা বি হবে, এ কমা সি হবে, ওয়েট, এ কমা সি হবে। বাচ্চারা বুঝতে পারছো তো? মাঝে কমা দিতে থাকো। আর কী হবে? বি কমা এ হবে, বি কমা বি হবে, বি কমা সি হবে, এগেইন সি কমা এ হবে, সি কমা বি হবে, আর সি কমা সি হবে। দেখো এটা হচ্ছে এ ক্রস এ, ঠিক আছে? এ ক্রস এও বের করা যায় এইভাবে। এটা আমাদের কিন্তু লাগবে কাজে, হ্যাঁ, সবগুলো লাগবে তাই করানো হচ্ছে। এ ক্রস এ, ক্লিয়ার? নেক্সট, এবার ধরো এন অফ এ আমাকে দেওয়া আছে, এন অফ এ দেওয়া আছে এম, এন অফ বি দেওয়া আছে এন, তাহলে এন অফ এ ক্রস বি কত হয়? মনে রাখবো সেটা হয় এম ইন্টু এন, এম এন হয়, ঠিক? এটা হচ্ছে ইম্পর্টেন্ট ফর্মুলা। কেমন করে আসলো? এখান থেকে দেখো, দেখতেই পাচ্ছ এখানে, যেমন এখানে আবার তিনটা আছে, এখানে তিনটা আছে, তাহলে 3 ইন্টু 3 9 হওয়া উচিত এ ক্রস এতে। দেখো 9 আছে না, 9টা আছে। এখানে দেখো এতে তিনটা আছে, এখানে 2টা আছে, তাহলে এ ক্রস বি 6টা হওয়া উচিত। দেখো কত আছে? 1 2 3 4 5 6। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? ওকে, নেক্সট। আর যদি স্যার এরকম থাকতো, ধরো এখানে একটা এটা এক্সটেন্ডও করা যায় ফর্মুলাকে, ধরো এখানে আরেকটা থাকতো এন অফ সি, সেটা থাকতো পি, তাহলে এন অফ এ এ ক্রস বি ক্রস সি, সেটা কত হতো? এম ইন্টু এন ইন্টু পি। আর এন অফ এ ক্রস এ তো আমি বলেই দিলাম, এন অফ এ ক্রস এ কত হবে? এম ইন্টু এম বা এম স্কোয়ার, ঠিক আছে? এই প্রতিটা ফর্মুলা আমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট, ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট। চল নেক্সট, নেক্সট কী বলেছে? এইবার স্যার এতক্ষণ আমরা যেটা পড়লাম এটা প্রি রিকুইজিট ছিল, যেটা লাগবে পড়ার জন্য। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আজকে আমাদের মেন টপিক, সম্বন্ধ বা রিলেশন। সম্বন্ধের সংজ্ঞা কি? দুটি সেট এ ও বি এর কোনোটি যখন শূন্য না হলে, মানে কোনোটাই হচ্ছে এ অ্যান্ড বি বোথ নট ইকুয়ালস টু 5 সেট, তারা শূন্য নয়, তাহলে এ ক্রস বি সেটের যে কোনো একটি উপসেটকে বা সাবসেটকে এ সেট থেকে বি সেটের উপর একটি সম্বন্ধ বা দ্বৈত সম্বন্ধ, রিলেশন অর বাইনারি রিলেশন বলা হয়। দ্যাট মিনস আমি এ ক্রস বি এর যে কোনো সাবসেটকে কি বলবো? এ ক্রস বি এর যে কোনো সাবসেট কি বলবো? এ থেকে বির উপর একটা সম্বন্ধ বলবো। কথায় বুঝলাম? করে দেখি কতটা সোজা। দেখো আমি তোমাদের দেখিয়েছিলাম কি আগে এক্সাম্পল থেকে দেখাই, এ নিয়েছিলাম এ বি সি, বি নিয়েছিলাম এখানে দেখো এ নিয়েছিলাম এ বি সি, বি নিয়েছিলাম 1, 2। ক্লিয়ার হয়েছে? এবার এ ক্রস বি তাহলে কী এসেছিল? এ ক্রস বি আমাদের এসেছিল এ কমা 1, এ কমা 1, বি কমা 1, সি कमा 1, ए कमा 2, बी कमा 2, सी कमा 2। ये आया था, यही आया था ना बच्चारा। देखो यही आया था। क्लियर? এবার দেখো এইবার কি আছে যে এর যে কোনো একটা সাবসেট, ধরো আর বলছি, যে কোনো একটা সাবসেট এ ক্রস বি এর যে কোনো সাবসেট, যে কোনো সাবসেট মানে এখান থেকে কিছু একটা পদ তুলে নাও। ধরো আমি তুলছি হচ্ছে এ কমা 1 কে, বি কমা 2 কে, বি কমা 2 আর সি কমা 2 কে, আর হচ্ছে সি কমা 2 কে। হলো? তাহলে এটা এ ক্রস বি একটা সাবসেট। এই যে আর আর আসলো, এই যে আর আরটা কি এ ক্রস বি একটা সাবসেট। আর সংজ্ঞায় কি বলেছে যে এ ক্রস বি এর যে কোনো সাবসেট একটা রিলেশন কি হবে এ থেকে বি এর উপর। তাহলে যে কোনো এ ক্রস বি, ধরো আমি পড়ে শুনছি, এ ক্রস বি সেটের যে কোনো একটি উপসেটকে এ সেট থেকে বি সেটের উপর একটি সম্বন্ধ বা দ্বৈত সম্বন্ধ বলা হয় বা রিলেশন বলা হয়। তার মানে এই যে এ ক্রস বি একটা সাবসেট নিলাম আমি, কি এ কমা 1, বি কমা 2, সি কমা 2, এটা একটা সাবসেট এ ক্রস বি এর।
এইটা একটা কী হবে সম্বন্ধ বা রিলেশন হবে, ঠিক? হ্যাঁ স্যার বুঝে গেছি। সো এখান থেকে কী বলতে পারি যে রিলেশন সাচ দ্যাট এ টু বি দেন আর কী হবে सबसेट ऑफ ए क्रॉस बी। क्लियर? क्लियर हो गया? ঠিক আছে। এই যে এগুলো এই যে দেওয়া আছে না তোমাদের, এই যে দেওয়া আছে এগুলো কিন্তু বেশি ভয় পাবে না। এই যে চিহ্নগুলো প্রয়োগ করছি তো বেশি ভয় পাবে না, খুব সোজা চিহ্ন। যেগুলো লিখছি সেগুলো তো বুঝিয়ে দিচ্ছি না, যে আর ইজ আর সাচ দ্যাট এ টু বি, মানে আর একটা রিলেশন বা সম্বন্ধ এ থেকে বি, তখন কী হবে তার মানে হচ্ছে আরও দিয়েছি, তার মানে হচ্ছে আর ইজ এ সাবসেট অফ এ ক্রস বি। তেমনি বলতে পারি যদি আর হয় একটা রিলেশন, ওয়েট, আর যদি একটা রিলেশন হয়, पेन काहे नहीं काम कर रहा सर जी, बी टू ए देन আর ইজ এ সাবসেট, উল্টো হয়ে যাবে। এ টু বি হলে এ ক্রস বি সাবসেট হয়, তাহলে বি টু এ হলে কি বি ক্রস এ এর সাবসেট হয়। ব্যাস, সিম্পল হয়ে গেল। তাহলে বি থেকে ইউর উপরে রিলেশন যদি বলতে চাই, ধরো আমি আর1 একটা সম্বন্ধ নিচ্ছি বি থেকে ইউ, তাহলে বি ক্রস এর একটা সাবসেট, বি ক্রস এ গিয়ে এসেছিল আমার, দেখো বি ক্রস এ এটা এসেছিল 1, a 2, a 1, b 2, b। আমি 1, a নিচ্ছি আর 1, c নিচ্ছি, 1, a নিচ্ছি 1, c নিচ্ছি, তাহলে 1, a আর 1, c এইটা একটা সম্বন্ধ বা সাবসেট হবে কার উপর, বি থেকে এ এর উপর। ক্লিয়ার হয়ে গেছে? হয়ে গেছে ক্লিয়ার? আচ্ছা, আরেকটা কথা, যেমন আমরা সাবসেট পড়েছিলাম দাঁড়াও, আচ্ছা সেটা আমরা পরে দেখছি, আমরা পরে হেডিংয়ে আছে। আচ্ছা, তার আগে একটা কথা বলবো যে সাবসেটের সংখ্যা কত হয় এটা আমরা জানলাম, এবার দেখি সম্বন্ধের সংখ্যা কতগুলো হয়। আচ্ছা, সম্বন্ধের সংখ্যা ধরো সম্বন্ধের সংখ্যা কেমন করে বুঝবো? ধরো এন অফ এ দেওয়া আছে এম আর এন অফ বি দেওয়া আছে এন, তাহলে এন অফ এ ক্রস বি কত হয়? স্যার আপনি একটু আগে বললেন এম এন। তাহলে এই এ ক্রস বি সেটটা পাবো, তার যে কোনো উপসেট বা সাবসেটকে কি বলা হয়? সাবসেটে বলা হয় একটা সম্বন্ধ। তাহলে এই যে এ ক্রস বি পেলাম তার মধ্যে এম এন পদ আছে, তাহলে টোটাল সাবসেট সংখ্যা বা উপসেট সংখ্যা কত হয়? টু টু দি পাওয়ার এম এন, অর্থাৎ এ ক্রস বি এর উপসেটের সংখ্যা বা নাম্বার অফ সাবসেটস অফ এ ক্রস বি, উপসেটের সংখ্যা কত হবে? টু টু দি পাওয়ার এম এন। তাহলে এবার এ ক্রস বি এর যতগুলো উপসেট হবে ততগুলোতে সম্বন্ধ হবে কি, তাই তো বাচ্চারা? কারণ এ ক্রস বি এর যে কোনো সাবসেট একটা কি হবে উপসেট, সরি যে কোনো সাবসেট একটা সম্বন্ধ বা রিলেশন হবে এ থেকে বি এর উপর। তাহলে এটাই ইকুয়ালস টু আমি বলতে পারি যে এ থেকে বি এর উপর সম্বন্ধ সংখ্যা বা নাম্বার অফ রিলেশন ফ্রম এ টু বি। ক্লিয়ার है বাচ্চা পার্টি? ক্লিয়ার है? বোঝা গেছে? তাই যদি তোমাদের বলে যে একটা এ সেট আছে যার মধ্যে কি আছে, এ সেট আছে যার মধ্যে এম এলিমেন্টস আছে আর বি সেটের মধ্যে এন এলিমেন্টস আছে, তাহলে এ থেকে বি এর উপর মোট সম্বন্ধ সংখ্যা কত হবে? তোমরা বলবে স্যার টু টু দি পাওয়ার এম এন হবে। ক্লিয়ার? একবারে উপর থেকে নিচে চলে আসবে। সরি, ডান। এবার একটি সেটের উপর সম্বন্ধ, এতক্ষণ আমরা দেখলাম এ থেকে বি এর উপর সম্বন্ধ, দেখলাম বি থেকে এ এর উপর সম্বন্ধ, এবার একটি সেটের উপর সম্বন্ধ, রিলেশন অন আ সেট, মানে এ থেকে এর উপর সম্বন্ধ। ব্যাস, তো একটা সেট আছে এ বি সি, তাহলে রিলেশন অন সেট এ, মানে রিলেশন অন সেট এ, সেটা কি হবে? একটা সাবসেট হবে কার? এ ক্রস এ। ব্যাস, সাবসেট হবে কার? এ ক্রস এর। তাহলে যদি এন অফ এ আমার এম হয়, যদি এন অফ এ এম হয়, তাহলে নাম্বার অফ রিলেশনস কত হবে? নাম্বার অফ রিলেশনস কত হবে? রিলেশনস অন এ কত হবে? বা বলতে পারি এ সেটের উপর সম্বন্ধের সংখ্যা কত হবে? স্যার টু টু দি পাওয়ার
এম ইন্টু এম হয়ে যাবে, মানে টু টু দি পাওয়ার এম স্কোয়ার হয়ে যাবে। ক্লিয়ার? টু টু দি পাওয়ার এম স্কোয়ার হয়ে যাবে। যদি এ আর বি আলাদা হয় তখন টু টু দি পাওয়ার এম এন হয়। এখানে এ আর বি দুটো সেম, এই এর এ দিয়ে হচ্ছে, তো টু দি পাওয়ার এম ইন্টু এন মানে টু দি পাওয়ার এম স্কোয়ার। ক্লিয়ার? আই থিঙ্ক একদম সমাজ গেল। নেক্সট, একটি সম্বন্ধের ক্ষেত্র এবং পাল্লা, ডোমেন আর রেঞ্জ অফ আ রিলেশন। ধরো একটা রিলেশন আমি যে কোনো তুলে নিচ্ছি এখন, ঠিক আছে? একটা রিলেশন তুলে নাও, এখানে যে কোনো একটা রিলেশন ধরো, আর একটা রিলেশন দেওয়া আছে, আগের এক্সাম্পল থেকে তুলে নেবো কি, ধরো কোথায় এই যে এ ক্রস বি আছে, A, 1 A, 2, এখান থেকে একটা রিলেশন তুলে নিচ্ছি, ধরো A1 B2 C2, A1 B2 C2 তুলে নিলাম, ঠিক আছে? আর একটা রিলেশন দেওয়া আছে আমার কাছে A1 B2 C2, এটা রিলেশন দেওয়া আছে। যদি আর একটা রিলেশন A1 B2 C2 দেওয়া থাকে তবে তার ক্ষেত্র কী হবে আর রেঞ্জ, পাল্লা বা রেঞ্জ কী হবে? আচ্ছা দেখো কি বলেছে, এখানে লেখা আছে সব কিছু, যে আর সম্বন্ধের ক্ষেত্র বা ডোমেইন অফ আর এভাবে লেখা হয়, যেটা হয় এক্স সাচ দ্যাট এক্স কমা ওয়াই বিলংস টু আর, মানে প্রথমের পার্টগুলো। তার মানে ডোমেইনটা কত হবে এখানে? ডোমেইনটা হবে স্যার আমাদের কী আছে, প্রথমে কী আছে এ বি আর সি, এ হবে বি হবে সি হবে। ক্লিয়ার? একদম সোজা জিনিস। স্যার ইসে কী হবে, পাল্লা বা রেঞ্জ কী হবে? রেঞ্জ হবে স্যার আমাদের পরেরগুলো, তাহলে 1 2 2, দুবার 2 লিখবো না, একবারই লিখবো, তাহলে 1 আর 2, রেঞ্জ হবে এখান থেকে 1 2। স্যার আবার বলছি স্যার দুবার কারণ লিখলাম না 2কে, দুবার আসছে কারণ রিপিট করা যাবে না, তাহলে 1 and 2। ক্লিয়ার? ব্যাস, সিম্পল। আরেকটা এক্সাম্পল দেখা হবো কি, দেখাই নাকি? ধরো আছে R1 একটা রিলেশন, A, 1 B, ওয়েট কী হলো B, 3 C, 7, এটা আছে। তাহলে ডোমেইন অফ আর বা ক্ষেত্র যেটা, সেটা কত হবে? প্রথমে এগুলো A B C, রেঞ্জ বা পাল্লা কী হবে স্যার পরে এগুলো, মানে 1 3 7। ক্লিয়ার? ইজি, একদম 5 জিনিস, সিম্পল জিনিস। এরপর বিপরীত সম্বন্ধ বা ইনভার্স রিলেশন, কী লেখা আছে? আর ইনভার্স, এটা আমরা কীভাবে এক্সপ্রেস করি? আর ইনভার্স দিয়ে, আর ইনভার্স দিয়ে, আর ইনভার্স ইকুয়ালস টু ওয়াই কমা এক্স, আর ইনভার্স ইকুয়ালস টু ওয়াই কমা এক্স সাচ দ্যাট এক্স কমা ওয়াই বিলংস টু আর। মানে খুবই সোজা জিনিস। আমি এক্সাম্পল দেখাচ্ছি, ধরো আর আছে আমাদের কাছে, আর আগের এক্সাম্পলে কী নিয়েছিলাম? A, 1 নিয়েছিলাম, B, 3 নিয়েছিলাম, আর C, 7 নিয়েছিলাম। তাহলে আর ইনভার্স কী হবে? এর উল্টোটা দেখো, এক্স কমা ওয়াই বিলংস টু আর এর জন্য ওয়াই কমা এক্স হবে, মানে উল্টোটা হবে। তাহলে হবে 1, A 3, B 7, C। এত সুন্দর করে বেস থেকে তোমাদের পড়ে দেবো, তোমরা যেই কোয়েশ্চেনও কিন্তু করতে পারবে এরপরে। হ্যাঁ, তাহলে কী হবে? আর এটা সোজা চ্যাপ্টার যেইতে আমাদের আসে, জেনারেলি যেটুকু বোর্ডে পড়ানো হয় সেটুকু যেইতেও আসে, তো এটা নিয়ে অত মাথা ঘামানোর চেষ্টা নেই। কিন্তু এটা কিন্তু যেইতে একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এটাতে যেইতে কোয়েশ্চেন প্রতিবারই আসে, এবারও এসেছে, তাই এই চ্যাপ্টারটা ভালো মতো করবে কিন্তু মন দিয়ে। হ্যাঁ, তাহলে ইনভার্স কি হচ্ছে? উল্টোটা, A, 1, A B, 3 and 7, C। ক্লিয়ার? বুঝে গেছি স্যার, বুঝে গেছি। এবার দেখো তাহলে কি বলতে পারছি, যে একটি প্রদত্ত সম্বন্ধ আর এর বিপরীত সম্বন্ধ আর ইনভার্স হলে ডোমেইন অফ আর হয়ে যায় রেঞ্জ অফ আর ইনভার্স, আর রেঞ্জ অফ আর হয়ে যায় ডোমেইন অফ আর ইনভার্স। বের করে দেখতে পারো, যদি এই আর এর তোমরা ডোমেইন অফ আর বলো, কত আসছিল স্যার? ABC, আর ডোমেইন অফ আর ইনভার্স বলো, দেখো কত আসছে? ডোমেইন অফ আর আসলো ABC, আর ইনভার্স কত? 1 3 7। ঠিক আছে, ডোমেইন অফ আর ইনভার্স আসলো কত? 1 3 7। এবার রেঞ্জ অফ আর দেখো, রেঞ্জ অফ আর আসছিল আমাদের হচ্ছে 1 1 3 7, রেঞ্জ অফ আর আসছে 1 3 7 1 3 7। আর রেঞ্জ অফ আর ইনভার্স দেখো, রেঞ্জ অফ, এক মিনিট, রেঞ্জ কত? ABC, ABC
হ্যাঁ স্যার, কারণ উল্টে দিচ্ছে তো তাই হবে না, ব্যাস। ডোমেইন অফ আর আর রেঞ্জ অফ আর ইনভার্স সমান হচ্ছে। আবার এখানে দেখতে পাচ্ছি কি হচ্ছে, ডোমেইন অফ আর ইনভার্স আর রেঞ্জ অফ আর সমান হচ্ছে। ডোমেইন অফ আর রেঞ্জ অফ আর ইনভার্স সমান হয়ে গেল, রেঞ্জ অফ আর ডোমেইন অফ আর ইনভার্স সমান হয়ে গেল। ক্লিয়ার? উল্টে যাবে, সিম্পল। নেক্সট, বিভিন্ন প্রকার সম্বন্ধ বা ডিফারেন্ট টাইপস অফ এবার রিলেশন আমরা পড়ব। ঠিক আছে, ধরো আর একটা সম্বন্ধ নিয়ে নিলাম। আচ্ছা, এবার স্যার পড়বো তো ঠিকই, কিন্তু কি করে পড়বো? ফার্স্টে একটা জিনিস তোমাদের বলি, দেখো আমি যে ধরো এই যে পড়বো না বিভিন্ন প্রকার সম্বন্ধ, এটা হচ্ছে একটা রিলেশন অন এ হিসাবে পড়বো, মানে শূন্য সম্বন্ধ, এর উপর একটা শূন্য সম্বন্ধ, এ থেকে বি এর উপরে শূন্য সম্বন্ধ এভাবে পড়বো না। ঠিক আছে, যখন আমরা পড়ছি আমরা জেনারেলি এখন এর উপর বা রিলেশন অন হিসেবে পড়ছি, তার মানে একটা সেট দিয়ে আমাদের কাজ হয়ে যাবে। তাহলে ধরো এ একটা সেট আছে, তার কার্টেশিয়ান প্রোডাক্ট হবে এ ক্রস এ। এবারে এ ক্রস এর প্রতিটা সাবসেট একটা রিলেশন হবে অন এ। ক্লিয়ার? এর উপর একটা রিলেশন হবে। এবার এ ক্রস এর সাবসেট কী হতে পারে স্যার? ফাই হতে পারে, এরপর এছাড়া মাঝখানে অনেক কিছু থাকবে, আর একটা এ ক্রস এ নিজে হতে পারে। ঠিক, এটা আমরা বুঝেছিলাম, হ্যাঁ কি না? ওই সেটটা নিজে হবে আর শূন্য সেট হবে, আর মধ্যবর্তী অনেকগুলো সেট স্যার হতে পারে। এইবার এই যে ফাইটা আসলো না, এটাকে আমরা বলি শূন্য সম্বন্ধ, আর এই যে আমাদের এ ক্রস এ আসলো, এটাকে আমরা কি বলি? ইউনিভার্সাল রিলেশন বা সার্বিক সম্বন্ধ। ক্লিয়ার? দ্যাট মিনস এই যদি একটা সেট হয়, আমি এর উপরে রিলেশন দেখছি, তাহলে এর উপর একটা সেট আছে, তাই তার ক্রস প্রোডাক্ট নিলে এ ক্রস এ পেলাম। এবার তার একটা সাবসেট অবশ্যই ফাই হবে, তাহলে ফাই একটা সম্বন্ধ হবে এর উপর। এই ফাইটাকে আমরা বলি হচ্ছে শূন্য সম্বন্ধ, আর বিকজ ফাই ইজ এ সাবসেট অফ এ ক্রস এ, হ্যাঁ কি না? আবার এ ক্রস এ ইজ অলসো আ সাবসেট অফ এ ক্রস এ। হ্যাঁ স্যার, একদম ঠিক বলেছেন। তাহলে এই এ ক্রস এটাকে বলবো আমরা ইউনিভার্সাল রিলেশন বা সার্বিক সম্বন্ধ। বোঝা গেছে? ক্লিয়ার? ডান, বোঝা গেছে। নেক্সট চলে আসে আমার, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। উপাদান স্থির বা কর্ণ সম্বন্ধ, জেনারেলি এটাকে আমরা এইগুলো নাম দিয়ে ডাকি না, আমরা এটা আইডেন্টিটি রিলেশন হিসাবেই ডাকি। তো আইডেন্টিটি রিলেশন কি? ধরো এ সেট আছে, একটা এ সেট 1 2 3, তাহলে আইডেন্টিটি রিলেশন অন এ ইজ ইকুয়ালস টু হয় এক্স কমা এক্স ফর অল সাচ দ্যাট ফর অল এক্স বিলংস টু এ। তার মানে হচ্ছে আই এ, মানে এ সেটের উপর একটা আইডেন্টিটি রিলেশন এমন হবে যাতে কিনা প্রতিটা পদ যারা এতে আছে তারা রিপিট করবে, মানে এরকম হবে এক্স কমা এক্স হিসেবে থাকবে। ধরো 1 2 3 আছে, তাহলে ফার্স্টে 1 কমা 1 থাকতে হবে, 2 কমা 2 থাকতে হবে, অ্যান্ড 3 কমা 3 থাকতে হবে, আর কিছু থাকবে না। তার মানে কি বললাম, যে যদি একটা ধরো পদ একটা সেট আছে যেখানে 1 2 3 4 আছে, তাহলে 1 কমা 1 2 কমা 2 3 কমা 3 4 কমা 4 একটা সম্বন্ধ হবে, যাকে আমরা বলবো একক সম্বন্ধ। ক্লিয়ার? এ সেটের উপর একটা একক সম্বন্ধ। বোঝা গেছে? কিন্তু মনে রাখবে এখানে এর বাদে আর কিছু থাকতে পারবে না। ওকে স্যার, নেক্সট স্যার এবার বলুন সসম সম্বন্ধ কি? সসম সম্বন্ধ হচ্ছে যেখানে এভরি এলিমেন্ট রিলেটস টু ইটসেলফ, মানে প্রত্যেকটা পদ নিজেকে রিলেট করবে, নিজের সাথে সম্বন্ধিত হবে। কেমন করে? যদি ধরো আবার এগুলো এক্সাম্পল দিব, যেটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর জেই অ্যান্ড বোর্ডস। ধরো এ আছে আমার কাছে 1 2 3, তাহলে আমি রিলেশন নিলাম আর, সেটা হচ্ছে ধরো এটাই নিলাম 1 কমা 1 2 কমা 2 3 কমা 3। তো আমি প্রত্যেকটা এলিমেন্টকে তাকে নিজের সাথে সম্বন্ধে জড়িত করলাম। 1কে আমি 1-এর সাথে সম্বন্ধে জড়িত করলাম, 2কে 2-এর সাথে সম্বন্ধে জড়িত করলাম, আর 3কে 3-এর সাথে সম্বন্ধে জড়িত করলাম। কিন্তু যেমন তাই স্যার এখন বলবো যে স্যার তার তফাৎটা কী? রিফ্লেক্সিভ, যেটা আমাদের রিফ্লেক্সিভটা আসলো সসম আর এককের মধ্যে তার তফাৎটা কী? একক আর সসমের মধ্যে তফাৎ এটাই যে যেটা আইডেন্টিটি, এখানে আমি ইংলিশ টার্মটা বেশি ইউজ করবো, হ্যাঁ, নাহলে গুলিয়ে যাচ্ছে, কারণ আমি একবারে অনেকগুলো কথা বলেছি। এখন আমি প্রেফারলি ইংলিশ টার্মটা ইউজ করবো। হ্যাঁ, দেখো আইডেন্টিটিতে যেটা আমরা করেছিলাম সেখানে বললাম যে স্যার 1 কমা 1 2 কমা 2 3 কমা 3 থাকবে, এর বাদে আর কিছু থাকবে না। কিন্তু আমাদের রিফ্লেক্সিভে এর বাদেও থাকতে পারে, অর্থাৎ
এখান থেকে এক্সট্রা এলিমেন্ট 1,2 থাকে, 3,1 থাকে, তাহলেও এটাকে আমরা সসময়ই বলবো, এতে সসময়ের কোনো পরিবর্তন আসবে না। ক্লিয়ার? আর যদি স্যার শুধুমাত্র ধর এটা R1 বলে R2 বলো, শুধুমাত্র স্যার 1,1, 2,2 আর 3,3 থাকতো, তাহলে কি বলতাম? তাহলেও এটাকে সসম বলতে পারো, কোনো অসুবিধা নেই। মানে এটা সসমও আর এককও, মানে এটা রিফ্লেক্সিভও আর আইডেন্টিটিও, কিন্তু আগেটা শুধুমাত্র আইডেন্টিটি। তাহলে বলতে পারি প্রতিটা every identity relation is a reflexive relation, but every reflexive relation is not identity. প্রতিটা একক সম্বন্ধ একটা সসম সম্বন্ধ, কিন্তু প্রতিটা সসম সম্বন্ধ একক সম্বন্ধ নয়। যেমন এটা একটা সসম সম্বন্ধ, এটা একক সম্বন্ধ নয়। চলো, বুঝে গেছি। এবার চলে আসি আমাদের নেক্সট পার্ট, প্রতিসম সম্বন্ধ বা সিমেট্রিক রিলেশন। এটা কি বলে? যদি A, B belongs to a relation R হয়, then B, A also belongs to R হতে হবে। belongs to মানে তোমরা জানো তো? belongs to মানে মনে আছে তো? আমি এবার বলে দিই belongs to, নাহলে ভুলে যাবে। ধরো আছে A সেটে একটা A সেট এরকম আছে 1, 4, 7, তাহলে আমরা বলি কি 1 belongs to A, মানে 1 A সেটের মধ্যে আছে, তাই বলি 1 belongs to A। তেমনি আমি যদি এও লিখতে পারি যে 8 নট বিলংস টু এ, মানে 8টা 1 A সেটের মধ্যে নেই। ক্লিয়ার? আর বলতে পারি 7 বিলংস টু এ, এগুলো বলা যায়, এটা বিলংস টু মান। আচ্ছা, নেক্সট তাহলে বলছি A, যদি R এর মধ্যে থাকে, A, বিলংস টু R হয়, তাহলে B, অলসো বিলংস টু R। মানে ধরো আমি আরেকটা নিলাম রিলেশন R3, ধরো আছে আমার কাছে 1,2 আছে, তাহলে 1,2 থাকলে 2,1ও থাকতে হবে। ধরো আছে 1,3 আছে, তাহলে 3,1ও থাকতে হবে। তাহলে এরকম সম্বন্ধকে বলবো আমি প্রতিসম সম্বন্ধ বা সিমেট্রিক রিলেশন। একটা সম্বন্ধ নিলাম R4 নিলাম, স্যার এখানে 1,3 আছে, 2,3 আছে আর 3,2 আছে, এটা কি আমার প্রতিসম বা সিমেট্রিক রিলেশন হবে? হ্যাঁ স্যার, 2,3 এর জন্য 3,2 তো আছে, কিন্তু 1,3 এর জন্য 3,1 তো বাচ্চারা নেই। যদি না থাকে তাহলে এটা প্রতিসম সম্বন্ধ হবে না। কি হবে? হবে না। নেক্সট, যতগুলো ডাউট আছে সব দূর করবো। হ্যাঁ, এক্সাম্পলগুলো দেখতে থাকো, যত ডাউট আছে সব দূর হয়ে যাবে। এবার ধরো আমি নিলাম R5, কী নিলাম 1,1, নিলাম 1,2, নিলাম 2,1। এইটা কি হবে স্যার প্রতিসম? ইয়েস, বিকজ 1,2 এর জন্য 2,1 আছে। স্যার আপনি 1,1 এর জন্য কিছু কেন বললেন না? কারণ 1,1 এর অপোজিট কী হয়? 1,1 নিজেই হয়। আর সবচেয়ে বড় কথা, A, B থাকলে চেক করো B, আছে কি না, তবে বলবো প্রতিসম কি প্রতিসম নয়। এটা তো A, B রূপেই নেই, এর দুটোই সমান, A, A ফর্মে আছে, তাই না? তাহলে এটাকে দেখার দরকার নেই। A, 2 এর জন্য B, আছে, 1,2 এর জন্য 2,1 আছে, তার মানে প্রতিসম হবে। ক্লিয়ার? বোঝা গেছে? ওকে, নেক্সট। তাহলে একটা উদাহরণ তোমরা বলবে যে স্যার আছে আমাদের 1,1, 1,2, 2,2 আর 2,1। এটা বলবে যেটা এটা কি প্রতিসম হবে কি হবে না। ঠিক, এটা আমাদের হোমওয়ার্ক 1, কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। নেক্সট, এবার হচ্ছে সংক্রমণ সম্বন্ধ বা ট্রানজিটিভ রিলেশন। এটা কি বলে স্যার? ট্রানজিটিভ রিলেশন কি? যদি A, B belongs to R হয় and B, C and B, C belongs to R হয়, then কি হবে? then A, C belongs to R হতে হবে। আরেকবার বলি, কি বললাম? যদি A, B belongs to R হয় আর B, C belongs to R হয়, তার জন্য A, C কেও belongs to R হতে হবে। উদাহরণস্বরূপ বলি, উদাহরণস্বরূপ ধরো বলছি R7 নিচ্ছে একটা, R7 ধরো আমি বলছি 1,2 আছে, আবার 2,3 আছে। তাই দেখো ভালো ইমাজিন করো, হ্যাঁ ঠিক মতো। এটা হয়ে গেল আমার A, এটা আমার B, A, B হলো,
আর বি এটা সি, বি কমা সি, তার জন্য এ কমা সি মানে 1,3 কেও থাকতে হবে, 1,3 কেও থাকতে হবে, তবেই শুধুমাত্র এটাকে বলবো আমরা যে এইটা আমার ট্রানজিটিভ রিলেশন বা সংক্রমণ সম্বন্ধ হবে। ঠিক, আর একটা উদাহরণ দিয়ে দিই, R8 ধরো নিচ্ছি 1,1, 2,2, 3,3। ঠিক, প্রথমত এরা আছে কিন্তু এদের যায় আসে না, কারণ এরা দুটি এ কমা এ রূপে হয়ে আছে, তো এদের কিন্তু যায় আসে না। দেখবো যারা এ কমা বি আর বি কমা সি, তারা আমি হচ্ছে 1,3 নিচ্ছি, হ্যাঁ স্যার, আর নিচ্ছি 3,2, তাহলে এ কমা বি আছে, বি কমা সি আছে, তাহলে 1,3 আছে, 3,2, তার জন্য কি থাকতে হবে 1,2 থাকতে হবে। ইয়েস, 1,2 দিয়ে দাও, দিলে তাহলে এটা আমার ক্ষেত্রে একটা সংক্রমণ সম্বন্ধ বা ট্রানজিট রিলেশন। কিছু এক্সাম্পল আরও বলি, সে বলো R9 আছে, R9-এর মধ্যে 1,1 আছে, 1,2 আছে, আর ধরো 2,3 আছে, এটা কি হবে সংক্রমণ সম্বন্ধ? দেখো তো, প্রথমত 1,1 নিয়ে কাজ নেই, ওটাকে বাদ দাও, 1,2, 2,3 আছে, তার জন্য আমাকে কি থাকতে হতো 1,3 থাকতে হতো, 1,3 নেই, তাহলে সংক্রমণ হবে না। R10 নিয়ে নাও, সে 1,4, 4 নিও না, নর্মাল আমরা যেহেতু AB 1, 2, 3 নিয়ে করছি তাই করি আমরা, 1,2 নিয়ে নিই, 2,3 নিয়ে নিই, 1,3 নিয়ে নিই, 1,1 নিয়ে নিই, 2,2 নিয়ে নিই, আর কি নেওয়া যায়, আর নিয়ে নিই হচ্ছে, আচ্ছা এটুকুই থাক, আর কিছু নিতে হবে না, 2,2। এবার দেখো তোমরা চেক এভাবে করতে পারো যে 1,2 আছে, 2,2 আছে, তো আমি দেখি যে 1,2 আছে কিনা, যখন সমান আছে 2,2 এরকম ফর্মে আছে, এদেরকে নিয়ে চেক করার প্রয়োজন নেই, কারণ দেখো তুমি এখানে 1,2 নিচ্ছ, 2,2 নিচ্ছ, তাহলে আবার আমাকে সংক্রমণের জন্য 1,2 চলে আসলো, তাহলে এদেরকে নিয়ে সংক্রমণ চেক করার দরকার নেই, যেখানে এ কমা বি আর বি কমা সি ফর্মে আছে তাদেরকে নিয়ে চেক করো। দেখো আমি কি বললাম আগে বোঝাচ্ছি, এইখানে যেমন এ কমা বি আছে, এখানে আবার দেখো বি কমা বি আছে, তাহলে এদেরকে নিয়ে চেক করার দরকার নেই, কারণ এটা আবার এ কমা বি আসবে, এ কমা বি তো অলরেডি আছে, তো এটা অলরেডি হয়ে আছে, এদেরকে নিয়ে চেক করার দরকার নেই, একে নিয়ে কনফিউজ হওয়ার দরকার নেই। যেখানে এ কমা বি বি কমা সি ফর্মে আছে তাদের নিয়ে দেখো, এখানে এ কমা বি আছে, এখানে বি কমা সি আছে, এখন দেখো এ কমা সি আছে কিনা, হ্যাঁ স্যার এ কমা সি আছে, 1,2, 2,3 জন 1,3 আছে, তাহলে এটা আমার সংক্রমণ হবে, কারণ 1,1, 2,2কে নিয়ে আমাকে মাথা ঘামানোর কোনো দরকার নেই, কোনো মাথা ঘামানোর দরকারই নেই। ঠিক, আর লাস্ট হচ্ছে সমতুল্যতা সম্বন্ধ। যদি কোনো সম্বন্ধ স্যার কি হয়, যদি কোনো সম্বন্ধ সসম, প্রতিসম, দ্যাট মিনস রিফ্লেক্সিভ, সিমেট্রিক আর সংক্রমণ বা ট্রানজিটিভ, তিনটা একসাথে হয়, তবে সেই সম্বন্ধকে আমরা বলি সমতুল্যতা সম্বন্ধ বা ইকুইভ্যালেন্স রিলেশন। উদাহরণস্বরূপ বলা যায়, আমি নিলাম R', সেটা বললাম 1, ফার্স্টেটা সসম বানাও, 2,2, 3,3, মানে আমি এ সেট একটা নিয়েছি, দেখো 1, 2, 3, 1, 2, 3 নিয়েছি, সেই হিসাবে সসম বানাচ্ছি। হ্যাঁ, তাহলে R' হলো 3,3, ক্লিয়ার। এবার ধরো আছে 1,2 আছে, তাহলে আমাকে 2,1ও রাখতে হবে। এবার এটাই দেখো, এটুকুই দেখো, দেখি এটা আমার ইসে হচ্ছে নাকি, সমতুল্যতা হচ্ছে নাকি। ফার্স্ট দেখবো সসম, 1,1, 2,2, 3,3 আছে, তাহলে সসম হয়ে গেল, কারণ এই সেটের মধ্যে 1, 2, 3 ছিল। প্রতিসম দেখি, স্যার 1,2 এর জন্য 2,1 আছে, প্রতিসম হয়ে গেল। সংক্রমণ দেখি, স্যার 1,2, 2,1 জন্য কি আছে, 1,1 থাকতে হবে, 1,1ও আছে, তাহলে সংক্রমণও হয়ে গেল। ঠিক, তাহলে এটা আমার রাইট অ্যান্সার হয়ে গেল। সো এটা আমার রাইট অ্যান্সার, মানে এটা আমাদের সমতুল্যতা সম্বন্ধ বা ইকুইভ্যালেন্স রিলেশন হয়ে গেল। ক্লিয়ার, সব বোঝা গেছে? আচ্ছা, নেক্সট আমাদের লাস্ট টপিক আছে সমতুল্যতা সম্বন্ধ বিষয়ক উপাত্ত, থিওরেমস অন ইকুইভ্যালেন্স রিলেশন। সবাই বুঝতে পারছো, মজা পাচ্ছ তো একদম? অবশ্যই ভিডিওটি ভালো লাগে কিন্তু কমেন্টে জানাবে কেমন লাগছে, ঠিক আছে? কেমন লাগছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে। আচ্ছা, নেক্সট কি আছে,
থিওরেমস অন ইকুইভ্যালেন্স রিলেশন। উপপাদ্য 1 বা থিওরেম 1 বলেছে কোনো সেটের উপর দুটি সমতুল্যতা সম্বন্ধের ছেদ বা ইন্টারসেকশন ওই সেটের উপর একটি সমতুল্যতা সম্বন্ধ হয়। ধরো এই সেটের উপর এই একটা সেট, এই সেটের উপর দুটো সমতুল্যতা সম্বন্ধ বা ইকুইভ্যালেন্স রিলেশন দেওয়া আছে R1 অ্যান্ড R2, ঠিক আছে। এটা হচ্ছে এই সেটের উপর দুটো সমতুল্যতা সম্বন্ধ বা ইকুইভ্যালেন্স রিলেশন আমাকে গিভেন আছে R1 অ্যান্ড R2। তবে এদের যে ইন্টারসেকশনটা হবে R1 ক্রস R2, এরাও কিন্তু ইকুইভ্যালেন্স রিলেশন হবে। এরাও কি হবে স্যার? ইকুইভ্যালেন্স রিলেশন হবে। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? নেক্সট পয়েন্টটা থিওরেম 2 কি বলছে? থিওরেম 2 বলেছে যে কোনো সেট এর উপর আর একটি সমতুল্যতা সম্বন্ধ হলে এর উপর আর এর বিপরীত সম্বন্ধ, দ্যাট ইজ আর ইনভার্স, এইটাও সমতুল্যতা সম্বন্ধ হবে। তার মানে বলা যায় যদি এ সেটের উপর আর একটা এই সেটের উপর যদি বলা হয় যে আর একটা ইকুইভ্যালেন্স রিলেশন বা সমতুল্যতা সম্বন্ধ, তাহলে তার ইনভার্স যেটা আর ইনভার্স সেটাও একটা ইকুইভ্যালেন্স রিলেশন হবে। এই যে ইকিউ আর লিখছি তার মানে কি ইকুইভ্যালেন্স রিলেশন, হ্যাঁ, এটাও একটা ইকুইভ্যালেন্স রিলেশন হবে। ক্লিয়ার হয়ে গেছে? ক্লিয়ার হয়ে গেছে। অর্থাৎ যদি R1 R2 দুটোই ইকুইভ্যালেন্স রিলেশন হয় তাহলে ইন্টারসেকশন ইকুইভ্যালেন্স হবে, বা যদি আর একটা রিলেশন তাহলে আমি এটাও বলতে পারি যে R1 ইনভার্সটাও ইকুইভ্যালেন্স, R2 ইনভার্সটাও ইকুইভ্যালেন্স হবে, হ্যাঁ কি না? তাহলে R1 R2 যখন ইকুইভ্যালেন্স রিলেশন তার ইনভার্সগুলোও ইকুইভ্যালেন্স হবে, তাহলে R1 ইনভার্স R2 ইনভার্স আর ইনভার্স সবই ইকুইভ্যালেন্স রিলেশন হবে অন সেট এ। ক্লিয়ার হয়ে গেছে হচ্ছে পার্টি? ক্লিয়ার হয়ে গেছে। সো আজকে তুমি এটুকুই, আশা করি তোমরা ক্লাসটি পুরোপুরি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। এই পিডিএফ তোমরা ক্লাসের পরেই পেয়ে যাবে। আর কোথায় পাবে স্যার পিডিএফটা? লেটস ইমপ্রুভ ক্লাস 12-এর আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে। অবশ্যই ক্লাস তোমরা জয়েন করে হলো চটপট করে। আর আমার টেলিগ্রাম গ্রুপ ম্যাথামেটিক্স উইথ আদিত্যে কিন্তু অবশ্যই জয়েন করতে পারো। এছাড়া যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে যে স্যার এই জায়গাটা বুঝছি না বা কোনো এক্সট্রা কোয়েশ্চেন, তোমরা সেটা লেটস ইমপ্রুভ ক্লাস 12 গ্রুপে পাঠাতেই পারো, বা আমাকেও আমার গ্রুপের মধ্যেও পাঠাতে পারো, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। অ্যান্ড অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো আমাদের লেটস ইমপ্রুভ চ্যানেলকে। আমরা কিন্তু 100K অনেক ক্লোজ চলে এসেছি, অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আমাদের 100K-তে কিন্তু তাড়াতাড়ি পৌঁছে দিতে অবশ্যই হেল্প করো, ঠিক আছে। লাইক করে ভিডিওটিকে শেয়ার করো তোমাদের পছন্দের বন্ধু বান্ধবী, এবং তার সাথে সাবস্ক্রাইব করে বেল আইকন টেপ করা কিন্তু ভুলবে না। সো দ্যাটস ইট ফর টুডে। দেখা হচ্ছে এরকমই আরও সুন্দর সুন্দর ক্লাসে। টিল দেন কিপ লার্নিং, কিপ শাইনিং অ্যান্ড লেটস ইমপ্রুভ টুগেদার। বাই বাই।